সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। আপনারা সবাই জানেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে একেবারে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে, কঠোরতম নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞায় ইরান কতটুকু কুপকাত হবে, সেই প্রশ্ন যত বড় তার চেয়ে বেশি বড় হয়ে দেখা দিয়েছে আমেরিকার অর্থনীতির কি হবে। এটা আমার কথা না, সিএনএন বলছে ডোনাল্ড ট্রাম্পের যে তত্ত্ব, এই তত্ত্ব এখন আন্তর্জাতিক অঙ্গনে কঠিন চ্যালেঞ্জের মুখে, পরীক্ষার মুখে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, সিএনএনের একই রিপোর্টের আরেকটি সাবহেড হচ্ছে, ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের এই ঘোষণা দিয়ে আমেরিকার অর্থনীতিকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। আমার কথা না, সিএনএনের কথা। সিএনএন কোনো ফেলনা, কোনো কাগজ না, গণমাধ্যম না। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে পাকিস্তানের সেনাপ্রধান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সফরে গিয়েছিলেন নতুন করে কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার জন্য। ইরান এখানে সেই পুরনো শর্তই দিয়ে রেখেছে, নতুন কোনো গল্প নেই। অর্থাৎ কার্যত ইরান ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সবচেয়ে বড় খবর হচ্ছে এটি, ডোনাল্ড ট্রাম্প যখন তার শান্তির দূত ইরানে পাঠিয়েছেন, তখন মার্কিন প্রশাসন ঘোষণা দিচ্ছে ইরানের আইআরজিসির 5 জন কমান্ডারের বিরুদ্ধে তাদের জীবনের মূল্য ঘোষণা করছে। একজন কমান্ডারকে ধরে দিতে পারলে বা তাদের সম্পর্কে খোঁজ দিতে পারলে $1 কোটি করে পুরস্কার দেবে, আর আমেরিকায় থাকার জন্য নাগরিকত্ব, সুযোগ সুবিধা সব কিছু দেবে। প্রশ্ন হচ্ছে, যখন আমেরিকা শান্তির দূত পাঠিয়ে কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে, তখন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করছে নিষেধাজ্ঞা আরোপ করে, আর ইরানের আইআরজিসির 5 জন কমান্ডার, শীর্ষ কমান্ডার, তাদেরকে ধরে দেওয়ার জন্য তাদের মাথার মূল্য ঘোষণা করছে। এটা কি শান্তি প্রত্যাশা, নাকি তামাশা, নাকি নিজের অবস্থান ঠিক রাখার জন্য এইগুলো করা? আসলে কোনটা? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই সঙ্গেই থাকুন, আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আমি মোটামুটি আজকের যে আলোচনা, তার মূল কথাগুলো বলে ফেলেছি। এখন এগুলোর ভেতরে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, আরও বিশ্লেষণ প্রয়োজন। এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই জন্য আমি সর্বপ্রথমে নিষেধাজ্ঞার বিষয়টা নিয়ে আসলাম, কারণ এটা একেবারে আমেরিকা প্রচণ্ড রকমের ঢাকঢোল পিটিয়ে ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা দিয়েছে, অথচ মার্কিন গণমাধ্যম তারা বলছে এটা ব্যর্থ হবে এবং আমেরিকার অর্থনীতিকে যুদ্ধের ভেতরে ফেলে দিল ডোনাল্ড ট্রাম্প। এবং ইরান আর কানাডায় ডোনাল্ড ট্রাম্পের এই তত্ত্বকে কঠিন চ্যালেঞ্জের মুখে, কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। সিএনএনের বক্তব্য কিভাবে হলো এবং কি হয়েছে, আসলে এই ঘটনাগুলো আমি আপনাদেরকে একটু খুলে খুলে বলি। আপনারা সবাই জানেন, ডোনাল্ড ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বাংলাদেশ টাইম গতকাল সোমবার 24 আগস্ট নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি যে ঘোষণা দিয়েছেন তাতে আসলে ইরানের বিরুদ্ধে তো আর নিষেধাজ্ঞা আরোপ করতে বাকি নেই। কোন সেকশনে নিষেধাজ্ঞা দেবে? সব সেকশনে তো নিষেধাজ্ঞা দেওয়া হয়ে গেছে। তিনি মূল যে ঘোষণা দিয়েছেন, তার ঘোষণার যে মূল কথা সেটা হচ্ছে এই, যে ইরানের সাথে বিশ্বের কেউ কোনো লেনদেন করতে পারবে না, এবং লেনদেন করলে সেই সমস্ত দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথা পুরনোই। চীন তো বলেছে যে নিষেধাজ্ঞা আরোপ করে, অবরোধ আরোপ করে সমস্যার সমাধান করা যাবে না, এর জন্য কূটনৈতিক আলোচনা দরকার। তো এখন তার মানে কি? এর মানে হচ্ছে চীন এই নিষেধাজ্ঞা মানবে না, রাশিয়া তো মানবেই না। প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইরান সরাসরি হুমকি দিয়ে রেখেছে যে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে গেলে অমনি সামরিক ব্যবস্থা। আর বিশ্বের আরও দেশ যারা আছে, যাদের সাথে ইরানের লেনদেন হতে পারে, তারা যদি কেউ মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার উদ্যোগ নেয়, তাহলে তাদের জাহাজ হরমুজ প্রণালীতে যেতে দেবে না। জাহাজ তো শুধুমাত্র তেল গ্যাস আনার জন্য যায় না, অনেকে হয়তো
এই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল গ্যাস হয়তো নেয় না, তাহলে তাদের প্রোডাক্ট তো আসে জাহাজে করে, এগুলো ঢুকতে দেবে না, নিষেধাজ্ঞা। তাহলে কি হবে? অতএব আন্তর্জাতিক অঙ্গনে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে কিনা সেটা এই মুহূর্তে সবচেয়ে বড় কঠিন প্রশ্ন, চ্যালেঞ্জের মুখে পড়েছে, সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, কিছু কিছু দেশ তো মানবে, কিন্তু চীনের মতো একটা দেশ যার অর্থনীতি আমেরিকার চেয়ে বড়, এই চীনের মতো দেশটা যদি আমেরিকার এই নিষেধাজ্ঞা না মানে, তাহলে চীনের বিরুদ্ধে আমেরিকা কি করবে? যুদ্ধ? না, প্রথমে এই যুদ্ধ করতে যাবে না, পারবেও না। আমেরিকার অস্ত্রের ভান্ডার খালি, এটা জানে, কেউ না জানলেও আমেরিকা তো জানে। অতএব সে এই খালি বন্দুক নিয়ে চীনের সাথে যুদ্ধ করতে যাবে না। এবং আদৌ চীনের সাথে কোনোদিন যুদ্ধ করতে যাবে কিনা আমেরিকা, আমি সেটা দিয়েই চ্যালেঞ্জ নিতে পারি। কারণ আমেরিকা ইরানকে মোকাবেলা করতে যেভাবে হিমশিম খেয়েছে, চীন তার চেয়ে কয়েক গুণ শক্তিশালী, সম্ভব না। এবং প্রযুক্তিগত দিক দিয়ে ইরানের চেয়ে এগিয়ে চীন, এটা বাস্তবতা। তাহলে যুদ্ধের প্রশ্ন নেই। এখন চীন যদি জোর করে তার জাহাজ পাঠিয়ে ইরান থেকে তেল আনে, তাহলে আমেরিকা কি করবে? যুদ্ধ যেহেতু করতে পারবে, কী করবে? তাহলে চীনের ব্যাংকিং সেক্টরে, অর্থনৈতিক সেক্টরে নিষেধাজ্ঞা দেবে, চীনের পণ্যের উপরে ট্যারিফ ডাবল করে দেবে, এই তো। চীনও পাল্টা ব্যবস্থা নেবে দেন। শুধু তাই না, চীন যদি মার্কিন ডলার সিস্টেম বাদ দিয়ে লেনদেন করে, তাহলে কি হবে? আমেরিকার ডলার মার খেয়ে যাবে, তো আমেরিকার অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, আমেরিকার অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়লো, যুদ্ধের ভেতরে পড়লো, পরীক্ষার মুখে পড়লো। তাহলে ওপাশে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে কানাডার সাথে বাণিজ্য যুদ্ধে, ট্যারিফ যুদ্ধে বিশালভাবে জড়িয়ে গেছে, ইরানের সাথে তার সব রকমের যুদ্ধ চলছে। তাহলে এই যে মক্কা চুক্তি হয়েছে, এই মক্কা চুক্তির মূল মালিক যারা, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব, এদের নিয়তের ভেতরে যদি ইখলাস থাকে, অর্থাৎ খালেস নিয়তে যদি এরা কাজ করে, তাহলে তো আমেরিকার এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা। আমেরিকা যেখানে মধ্যপ্রাচ্যে তাহলে এই মুহূর্তে অস্তিত্বের সংকটে, সেখানে যুদ্ধ করে কাকে পাবে সে পাশে? ট্রাম্পের যে এই যে কর্মকাণ্ড, হুটহাট করে এক একটা করা, কে তার শত্রু কে তার মিত্র কেউ জানে না, এক এক সময় এক একজনের বিরুদ্ধে লেগে যাচ্ছে। কানাডা আমেরিকার একদম আত্মার হরিহর, ঘরের ভিতরের মানুষ, সেই ক্যানাডার সাথে এখন কি ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত, শুধুমাত্র টাকা এবং অর্থনীতির জন্য। এই যে টাকা এবং অর্থনীতির জন্য এত যুদ্ধ কেন জানেন? মূল কারণ ওই $40 ট্রিলিয়ন ঋণ। ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে তার দেশ ব্যাপকভাবে ঋণগ্রস্ত। ঋণী কে হয়? মূলত দরিদ্র মানুষ ঋণী হয়। যার টাকা আছে সে কি ঋণ করে নাকি সহজে? তো দরিদ্র সে জানে যে আমার অবস্থা 12টা বেজে গেছে অনেকটা। ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে। অতএব সারা বিশ্বে এই অর্থনীতির লড়াই করে বেড়াচ্ছে, এবং ইরানে যে আজকে এই যে যুদ্ধটা চাপিয়ে দিয়েছে, তার মূল অনেকগুলো কারণের ভিতরে একটা বড় কারণ ছিল, একটা কারণ, আমি অনেকগুলো কারণের ভেতরে একটা গুরুত্বপূর্ণ কারণ, ইরানের ধনভাণ্ডার সব একাই কবজা করবে, একাই খাবে, মৌজ মাস্তি ফুর্তি করবে ডোনাল্ড ট্রাম্প। এই জন্য নেটো জোটকে, তার ইউরোপীয় মিত্রদেরকে কাউকেই বলেনি যে একা খাবে বলে, ভেনিজুয়েলার মতো করতে চেয়েছিল, কিন্তু বিপদে পড়ে গেছে ইরান এসে। নিষেধাজ্ঞা আমেরিকার জন্য বুমেরাং হয়ে যেতে পারে, যথেষ্ট সম্ভাবনা আছে। এবং ইরান কিন্তু এ নিয়ে কোনো টেনশানেই নেই। আমি আজকে ইরানের গণমাধ্যমগুলো ঘেঁটে দেখলাম, এই নিষেধাজ্ঞা নিয়ে তেমন কোনো খবরই নেই, তাদের গুরুত্বই দিচ্ছে না। গুরুত্ব না দেওয়ার কারণ তারা জানে খুব ভালো করে, কীভাবে আমেরিকার নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হয় সেটা জানে, আমেরিকার সামরিক বাহিনীকে কীভাবে মোকাবেলা করা হয় সেই কৌশলই তো তারা এখন মুখস্থ করে ফেলেছে, আর কি। এবং ফ্যাক্ট হচ্ছে কি, ডোনাল্ড ট্রাম্প আগের বার ক্ষমতায় এসে ইরানের বিরুদ্ধে ম্যাক্সিমাম প্রেশারের তত্ত্ব দিয়েছিল যে চরম একদম সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করতে হবে, 1 ফোঁটা তেল ইরান বিক্রি করতে পারবে না, এই নীতি গ্রহণ করেছিল আগের বার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে। এবার কঠোরতম নিষেধাজ্ঞা, ইকোনমিক ডোমসডে, মহাপ্রলয়। ভাই, ওই সর্বোচ্চ চাপ প্রয়োগ আর মহাপ্রলয় আর যাই বলেন একই কথা। তো আপনি তেল বিক্রি করতে দেবেন না, ইরানের ব্যবসা বাণিজ্য চালাতে দেবেন না, এই তো কথা। তা আপনার ওই সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি যখন উল্টে দিতে পেরেছে ইরান, এখন পারবে না? পারবে। আপনার প্রথম আমল দেখে এসেছে, অতএব আপনি যখন এবার ক্ষমতায় এসেছেন, ইরানের মাথায় নেই যে ডোনাল্ড ট্রাম্পকে কীভাবে মোকাবেলা করতে হবে, খুব ভালোভাবে আছে। অতএব আমেরিকা ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ করছে, বাণিজ্য যুদ্ধ বা অর্থনীতির যে যুদ্ধ শুরু করলো,
এই যুদ্ধে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ব্যাপারে আমেরিকার একজন খ্যাতিমান সাংবাদিক, ফক্স নিউজের সাংবাদিক, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, বারবার আমি নামটা বলি, এই মুহূর্তে কেন যেন নামটা মনে আসছে না, তিনি বলেছেন যে সুয়েজ খালকে কেন্দ্র করে যখন ব্রিটেনের সাথে মিশরের দ্বন্দ্ব হয়েছিল, সেই ঘটনার পরে ব্রিটেনের রাজত্ব শেষ, আর ইরান যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার রাজত্ব শেষ হবে বিশ্বে, এবং তাই হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই যে অর্থনীতির যুদ্ধ, এর সাথে আমেরিকা আরও কী কী করলো খেয়াল করেন। আমি দুটো বিষয় তুলে ধরছি। পাকিস্তানের সেনাপ্রধানকে ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন এবং তাকে ইরানে যেতে বলেছেন যে আপনি একটু যান, আবার ইরানকে কূটনীতির প্রক্রিয়ায় ফিরে আনেন, তা না হলে তো ঝামেলা। কেন ঝামেলা? আমি আবারও বলি, সামনে মিড টার্ম ইলেকশন নভেম্বরে, অথচ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের কোনো অ্যাচিভমেন্ট নেই। দেশের ভেতরে তেলের দাম, গ্যাসের দাম, পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, সমস্ত সব কিছুই হয়েছে, এবং বেশ বহু সংখ্যক সেনা মারা গেছে, বিপুল অর্থনীতির ক্ষতি হয়েছে ইরানের সাথে যুদ্ধ করতে এসে, এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে রাতের আধারে জোর করে ধরে এনে আমেরিকার কারাগারে রাখা, এই বিষয়টাকে বিশ্ববাসী ভালোভাবে দেখছে না। এগুলো সবই অন্যায়, আগেও অন্যায় করেছে, কিন্তু এগুলো যে অন্যায় এখন আস্তে 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 তো অনেকে পরিষ্কার করছে। স্পেনের মতো দেশ, অনেক দেশই তো আমেরিকার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে। কেন? এই সমস্ত অন্যায় দেখতে 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 এরা একটা পর্যায়ে এসে বুঝেছে যে এত অন্যায়ের সমর্থন করা যায় না। আজকে ক্যানাডার সাথে যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ আমেরিকার, আপনারা চিন্তা করতে পারছেন কি অবস্থা? এই অর্থনৈতিক খারাপ অবস্থা, নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা, তার রাজনীতি, তার ক্ষমতাকে ঠিকঠাক রাখা, এগুলো করার জন্য পাকিস্তানের সেনাপ্রধানকে ইরানে পাঠিয়েছেন, এবং এই বার্তা দিয়ে যাতে ইরান আবার আলোচনায় ফিরে আসে। আলোচনায় ফিরে আসলেই তেলের দাম কমবে। আলোচনায় ফিরে আসলে হয়তো কিছু কিছু শর্ত মেনে নেবে আমেরিকা এই 2 মাস 2.5 মাসের জন্য, তারপরে আবার যা করার তা করবে। তাহলে কি দাঁড়ালো? এইটা টার্গেট। এই শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধানকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠালো, ঠিক সেই দিনই ইরানের উপর এরকম কঠিনতম নিষেধাজ্ঞা আরোপ করছে। যদিও সেটা ব্যর্থ হবে কি হবে না সেটা পরের আলাপ, কিন্তু আপনি যারা ভালো কাজের জন্য দাওয়াত দিচ্ছেন, তার জন্য আপনি একটা লাঠিও পাঠালেন, তাহলে কি হইল? এরপরে শুধু এখানেই শেষ কথা না, যে আইআরজিসি, ইরানের বিপ্লবী সরকার, ইরানের বিপ্লবী চেতনা বা ইরানকে রক্ষার জন্য জান পরাণ দিয়ে কাজ করছে, যুদ্ধ করছে, খাটাখাটনি করছে, সেই আইআরজিসির প্রধান 5 কমান্ডারের বিরুদ্ধে আপনি পুরস্কার ঘোষণা করছেন। যে এদেরকে ধরে দিতে পারলে, জীবিত অথবা মৃত, বা এদের সম্পর্কে খোঁজ দিতে পারলে আমরা $1 কোটি করে পুরস্কার দেবো। নট অনলি দ্যাট, যে ব্যক্তি খোঁজ দেবে তাকে আমেরিকায় থাকা, খাওয়ার, ভরণ পোষণ সমস্ত সব কিছুর ব্যবস্থা করে দেব। এটা কি শান্তির আলোচনা? এটা কি শান্তির বার্তা পাঠানো হলো? ইরানকে এত কম বুদ্ধির নেতৃত্বের একটা দেশ মনে করার কি কারণ থাকতে পারে? বাস্তবতাতে ভিন্ন, বাস্তবতা যে অনেক কিছু পাল্টে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প হয়তো এখন সেটা বুঝতেও পারছে না। ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছিল আব্রাহাম লিঙ্কন ব্যাপকভাবে কাজ করছে, কিন্তু আব্রাহাম লিঙ্কন যখন ফুটো হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জাহাজ কোনো বন্দরে ভেড়ানো যাচ্ছে না, তারা ব্যাপক খাবার দাবারের অভাবে, কোনো সার্ভিস নেই, খুবই কষ্টে, এবং সেই জাহাজ আমেরিকায় ফেরত দেবে কীভাবে? ডোনাল্ড ট্রাম্প তো জেনে যাবে যে জাহাজ ফুটো হয়ে গেছে ক্ষেপণাস্ত্র আঘাতে। এই জন্য গোপনে 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 এতদিন রাখছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো প্রশ্ন উঠেছে যে কী ব্যাপার, এই জাহাজ ফেরত আনেন না কেন? এতদিন একটা জাহাজ মোতায়েন রাখবে কেন? যেখানে 6 মাস ম্যাক্সিমাম, সেখানে 9 মাস 10 মাস হয়ে যাচ্ছে। ঘটনা কি? এক পর্যায়ে ফেরত নিতে বাধ্য হয়েছে, এবং সেই সময় প্রকাশ হয়ে গেছে আব্রাহাম লিঙ্কন আলগা হয়ে গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে অনেক সত্য কথা বলা হয় না, অথবা তিনি শুনতেও চান না, অথবা বলা হয় না, শুনতেও চান, এবং তার ওই মেন্টালিটি নেই। তার নেশা একটাই যে ইরানকে ধ্বংস করে দাও। অভিযোগ তার বিরুদ্ধে
যে নেতানিয়াহুর পাল্লায় পড়ে, নেতানিয়াহুর চাপে পড়ে, নেতানিয়াহুর কৌশলে পড়ে ডোনাল্ড ট্রাম্প এই কাজগুলো করছে। কোথাও না কোথাও ধরা আছে হয়তো বা। আর সবচেয়ে বড় কথা, কোথাও না কোথাও ধরা থাকা না থাকার চেয়ে বড় কথা হচ্ছে ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখা আমেরিকার অবশ্যম্ভাব্য কর্তব্য, অর্থাৎ মাস্ট। আমেরিকাকে যেমন টিকিয়ে রাখা আমেরিকার দায়িত্ব, তেমনি ইসরায়েলকে টিকিয়ে রাখাও আমেরিকার দায়িত্ব। ফলে নেতানিয়াহু যদি বলে এই ইরান আমার অস্তিত্বের জন্য হুমকি, তুমি ধ্বংস না করলে আমার অস্তিত্ব যাবে, তাহলে ডোনাল্ড ট্রাম্প সেটা করতে বাধ্য। এই সমস্তই হচ্ছে। ফলে পাকিস্তানের সেনা প্রধানকে পাঠিয়ে কূটনৈতিক বড় অর্জন কিছু হবে এটা ভাবার কোনো কারণ নেই। ইরানের নেতারা পরিষ্কার করে বলেছেন কয়েকটা কথা। পাকিস্তানের সেনাপ্রধান প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন, ইরানের সংসদ স্পিকারের সাথে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাইর সাথে, 5 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান। তিনি এক ধরনের দায়িত্ব অনুভব করছেন এই কারণে যে পাকিস্তান যেহেতু এই ব্যাপারে দারুণ একটা মধ্যস্থতা করে এসেছে এতদিন ধরে, এখন যদি পাকিস্তান এই জায়গায় আবার অচল অবস্থার ভেতরে চেষ্টা তদবির করে যদি আবার দুই পক্ষকে টেবিলে বসাতে পারে, সেটা পাকিস্তানের জন্য বিরাট একটা সফলতা কূটনীতির ক্ষেত্রে এবং সেনাপ্রধান আসিম মুনিরের জন্য। এই জায়গা থেকে পাকিস্তান ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে এবং পাকিস্তান যখন আঞ্চলিক ক্ষেত্রে ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধের ব্যাপারে মধ্যস্থতা করছে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করছে, তখন পাকিস্তান কিন্তু সারা বিশ্বে একটা প্রশংসার পাত্র হয়ে গেছে। শুধু প্রশংসার পাত্র না, পাকিস্তান এই মুহূর্তে সম্মানের আসনে এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে ভারত সেই জায়গায় কোণঠাসা অনেকটা। এই জায়গায় পাকিস্তানকেও ইরান লেভারেজ দিচ্ছে, খানিকটা সুবিধা দিচ্ছে যে ঠিক আছে তুমি আগাও। আবার পাকিস্তানও প্রচেষ্টা করছে একেবারে জান পরাণ দিয়ে। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে স্বভাব, তিনি চুক্তি করেন, ভেঙে ফেলেন, আলোচনায় বসেন, যুদ্ধ করেন, হামলা করে বসেন, আবার কথা বলেন, হুমকি দেন, এগুলো ইরান পছন্দ করে। এই জন্যই ইরানের পক্ষ থেকে মোটা থেকে 4-5টা কথা বলা হয়েছে। আমেরিকার সাথে আলাপে বসতে গেলে আমেরিকার আচরণে পরিবর্তন আনতে হবে, 1 নম্বর। 2 হচ্ছে তারা হুমকি দিয়ে কথা বলতে পারবে না, সম্মান দেখাতে হবে। ইসলামাবাদ সমঝোতা স্মারক যেটা সই হয়েছিল পাকিস্তানের উদ্যোগে, পাকিস্তানের মধ্যস্থতায়, সেই সমঝোতা স্মারকে আমেরিকা ফিরে আসবে এবং ওই সমঝোতা স্মারক বাস্তবায়ন করবে। 4 হচ্ছে হরমুজ প্রণালী খোলা হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে আমেরিকা এই MOU অর্থাৎ ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন করছে কি করছে না তার উপরে। আর যদি খোলা হয়ও তাহলেও এটা এইরকম হবে না যে ওপেন টু অল, যার যা খুশি সে তাই করবে, নট দ্যাট। নিয়ন্ত্রিতভাবে খোলা হবে, কোন জাহাজ যাবে কোন জাহাজ যাবে না, কোন রকমের জাহাজ আসতে পারবে কোন রকমের জাহাজ আসতে পারবে না, সমস্ত সব কিছু কন্ট্রোল করবে ইরান এবং সেখানে একটা ফি টোল যাই বলেন দিতে হবে। এরকম অনেক কিছু শর্ত আছে। এই সমস্ত শর্তের কোনোটাই আমেরিকা মানতে চাইবে না এবং এই শান্তি আলোচনাও হবে না। ওই একটা কথা আছে না, 16 মণ ঘিও জোগাড় হবে না, রাধাও আর নাচবে না, ব্যাপারটা হবে তাই। আর যদি ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে কৌশল করে এ সমস্ত সব কিছু মেনে নিয়ে 2-2.5 মাসের জন্য কোনো রকমের সুবিধা দেয়, তাহলে নিশ্চিত থাকেন মিড টার্ম ইলেকশনের পরেই আবার ইরানের সাথে আমেরিকার সংঘাত অনিবার্য হবে, শুরু করে দেবে। তার আগে কথা হচ্ছে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে এই ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন করতে দেবেন কিনা সেটাই বড় প্রশ্ন। এপাশে ইরানের IRGCর 5 জন কমান্ডারের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করেছেন। কারা সেই কমান্ডার আমি একটু বলি, খেয়াল করেন, বুঝতে পারবেন এর গুরুত্ব কী। IRGCর চিফ কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি, IRGCর কমান্ডার এবং তিনি এখন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি, তিনি এই চিফ অফ স্টাফ কমান্ডার নিয়োগ হওয়ার আগে
তিনি ইরানের খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের কমান্ডার ছিলেন। তারপরে সাইদ অগাজানি, তিনি হচ্ছেন আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের ড্রোন ইউনিটের কমান্ডার, খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বরে হামিদ রেজা লস্কারিয়ান, তিনি হচ্ছেন আইআরজিসির সাইবার ইলেকট্রনিক্স কমান্ডের প্রধান। আর মাজিদ খাদেমি, তিনি হচ্ছেন গোয়েন্দা প্রধান। এই 5 জনের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা। 5 জনকে ধরে দিতে পারলে, জীবিত অথবা মৃত, অথবা তাদের খোঁজ দিতে পারলে $1 কোটি করে পুরস্কার দেওয়া হবে। দেখা যাক তাদের খোঁজ দিতে পারেন, তারা তো লুকিয়ে নেই, তাদের কেউ খোঁজ দিতে পারে কিনা, এবং দিলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে পারে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে যদি হামলা চালায়, তাদের উপর হামলা চালায়, তাহলে আবার যুদ্ধ, এবং ইরান তার জন্য প্রস্তুত আছে। অতএব ডোনাল্ড ট্রাম্প যেদিকে যেতে চাইবে, ইরান সেই দিকেই যাবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই। আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করলো, সেটা কতটা কার্যকর হবে বলে আপনাদের মনে হচ্ছে? আর ইরানের যে 5 জন কমান্ডারকে তাদের খোঁজ দিতে পারলে, জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে $1 কোটি করে পুরস্কার দেবে, এটার মানে কি দাঁড়ায়? ইরান এই বার্তাকে কিভাবে গ্রহণ করবে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।